সাগর মনে করো ও হলো ফার্মেসিতে জব করে, সূর্য, ঠিক আছে? এখন তোমার এমন একটা জিনিস কিনতে হবে, আমি নাম বলতে চাচ্ছি না, এখন বুঝে ফেলছো। আমি বলছিলাম যে মানে ডিউরেশন ভালো, ওই যে সুখটা আর কি, ওই যে ওই পাশে যে টাঙ্গানো আছে সুখ জিনিসটা, শান্তি জিনিসটা আর কি। সুখ, হ্যাঁ শান্তি, মানে শান্তি তো প্রয়োজন ভাই। প্রথমে নীরব থাকতে হয় ওকে এবং শরীরটা ফিক্সড থাকতে হবে। ওকে, এবার আমার সামনে ধোয়া হচ্ছে, আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। তোমার রোলটা, তুমি কি মারা যাও? হ্যাঁ, ও তো তোমার অ্যাক্টিংই করতে পারে। ওই যে বললাম প্রেজেন্স খুবই কম। আচ্ছা তোমাকে কেন তাহলে ফার্স্ট টাইম মেরে ফেললো? Is it because you're bad at acting? আমি জানি না আসলে ডিরেক্ট না জিজ্ঞেস করো নাই যে ভাই আমি তো অ্যাক্টর, আমাকে কেন মেরে ফেললেন? আমার তো অ্যাক্টিং এ কোনো ইয়ে দিল না। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার এপিসোড অফ দীপ্ত স্টার হান্ট এক্সট্রা। আমি আপনাদের এক্সট্রা হোস্ট অ্যাজ অলওয়েজ রাকিন আফসার, এন্ড আমার সাথে আছে সূর্য এন্ড সাগর, এন্ড পাহাড় ইজ মিসিং ফর সাম রিজন। এন্ড বাই দ্য ওয়ে, আজকে মেয়ে নাই কেন? তোমার দুজন ছেলে কেন? মজা হবে না? মেয়ে না থাকলে বুঝি মজা হয় না? না, একটা মেয়ে থাকলে মানে ডাইনামিক তো থাকে না, আমরা শুরু থেকেই আর কি দুজনই সেম। মানে দুজন ছেলে থাকলে তো আসিফ মাতাব তো অনেক মানে রাগ করবে না, প্লিজ ভাই নেবেন না। সে তো আবার একটা ধরো সমাবেশ করবে যে কেন দুটো ছেলে একসাথে আসলো। না, আমরা ইভেন জানতাম না আমরা দুজনে একসাথে, আর আমাদের মানে ড্রেসও আর কি মিলে গেল। তোমার ড্রেসও মিলে গেছে, জানতাম না এটা আগে থেকে। এখন তো ওরা কাপল লাগতেছে। ওয়াও, মানে কি বলা যায়? তোমার লকেটটা কিসের? এটা বুকের কিছু লেখা আছে? না, এটা স্পেশাল কিছু না, এমনি ব্ল্যাক আউটফিটের সঙ্গে এটা একটু যাচ্ছে। দেখে মনে হচ্ছে যে খুব একটা সিগনিফিকেন্স থাকতে পারে এটাতে। সিগনিফিকেন্ট আমি, তাছাড়া এখানে কোনো কিছু। তুমি? হ্যাঁ। তো তুমি নিজেকে মানে এত কনফিডেন্ট তোমার ভিতরে? এতটা ছিল না, তবে এখানে আসার পরে মনে হচ্ছে থাকাটা দরকার। মানে এটা ক্যারি আউট করতে পারবা তোমার যে কোনো ক্যারিয়ারে বা এখানে? আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো। আচ্ছা, নাও করতে পারি আশীর্বাদ, আই ডোন্ট নো। শোয়ের শেষে আমি বুঝবো যে ইফ আই লাইক ইউ দেন অবভিয়াসলি আমি আশীর্বাদ আমি কেড়ে নিবা, তাহলে তো ডেফিনেটলি নো, এইভাবে তো হয় না। তখন ওই যে ধরো এখন ছিনতাইকারীগুলো বেড়ে গেছে না, তোমার মধ্যে আর ছিনতাইকারীর মধ্যে ডিফারেন্সটা কি? তুমি যদি কেড়েই না, ওকে নেওয়ার অভ্যাসটা বেশি ভাইয়া। কি কেড়ে নেওয়ার অভ্যাস বেশি। তুমি ওকে চিনো? হ্যাঁ। কেমনে চিনো? ও তো প্রথম থেকেই চিনি, আর আমরা তো ফ্রেন্ড হয়ে গেছি, থিয়েটার করি আগে থেকে, একটা পরিচয় ছিল। ও তোমরা দুজনেই থিয়েটারে করো? হ্যাঁ। তোমার কি ফ্রেন্ডস? হ্যাঁ, আমি আরণ্যক নাট্য দলে। আচ্ছা, আমি প্রাচনাট। আচ্ছা, তো তুমি কোথায় থাকো? আমি ধানমন্ডিতেই থাকি, আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা। আর তুমি? আমি রামপুরায় থাকি। রামপুরায় থাকো? আচ্ছা, রামপুরা আর বনশ্রী তো কাছাকাছি না? হ্যাঁ, কাছাকাছি। কয়েকদিন আগে একটা ছিনতাই ঘটনা না দেখলাম ভাইয়া। তোমরা কি শব্দ শুনেছিল? না, আমি টিভি সেন্টারের কাছে। টিভি? ও আচ্ছা, তো মেইন রোডের রোডে। হ্যাঁ, রাইট। সো আমি আগে সাগরের কাছে যাই। তো সাগর, তুমি কি মনে হলো যে তুমি স্টার হান্টে আসবা? আমি কি শুরু থেকে একটু? হ্যাঁ শিওর, যত ইচ্ছা বলতে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে অভিনয়ে কিভাবে আসা। অভিনয়টা আমার বাবার কাছ থেকেই পাওয়া। বাবা কীর্তন করেন, যাত্রা করেন, তো সেখান থেকে বাবার কাছ থেকে পাওয়া। বাবা যখন আমার স্কুলের টিচার, বাবাই মানে যে স্কুলে বাবা টিচার, ওই স্কুলে আমরা পড়াশোনা করে বড় হয়েছি আমরা তিনজন। ওই তোমার বাবা অ্যাক্টরও ছিল? হ্যাঁ। আবার শিক্ষকও ছিল? আবার কৃষকও ছিল। আমার বাবা মাল্টি ট্যালেন্ট, তো বাবা আমার হিরো বলা যায়। তো বাবা যখন সামওয়ান টু বি রেসপেক্টেড, একদম। তো বাবা যখন কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হতো আমাদের, বাবা আমার কস্টিউম ডিজাইনার ছিলেন, বাবা আমার ডিরেক্টর ছিলেন, বাবাই সবকিছু ছিলেন। তো ওই যে বাবার কাছ থেকে জিনিসটা পাওয়া, এটা আমি ধারণ করি আস্তে আস্তে। তারপর বিভিন্ন জায়গায় অডিশন, থিয়েটার, অডিশন, ব্যর্থ এই জায়গায় আসা। তো স্টার হান্টকে আমার অবশ্যই ধন্যবাদ দিতে হবে, কারণ মানে আমি সবসময় অপেক্ষা করতাম যে এমন একটা প্ল্যাটফর্ম আমার দরকার যেখানে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে। তো আমি কখন বুঝবো যে আমি প্রমাণ বা আমি যোগ্য? তো স্টার হান্ট এই সুযোগটা করে দিয়েছে। আমি বেসিক্যালি মানে অনেক স্ট্রাগলও আছে ভাইয়া, মানে স্ট্রাগল বলতে আমি ফ্যামিলি থেকে অর্থ জিনিসটা নেওয়া বন্ধ করে দেই আমার ভার্সিটি যখন শেষ হয়। আচ্ছা, তখন করোনার পরে আমার আমি বাসাও ছেড়ে দিয়েছিলাম। ঢাকায় উত্তরাতে আমার বাসা ছিল, তো বাসা ছেড়ে দিয়ে একা থাকতে নাকি ফ্যামিলি? একা থাকতাম, ব্যাচেলর। তো আমি কোনো বাসা নেই নাই। করোনার পরে আমার খুবই স্ট্রাগল পিরিয়ড যাচ্ছিল। কোথায় থেকেছো? কোথায়? এক বন্ধুর বাসায় 1 রাত, 5 রাত, আবার 10 দিন আরেক বন্ধুর বাসায়,
আবার থিয়েটার শেষ করে গ্রুপ শেষ করে তখন তো আমার প্রায় 3 বছর টানা থিয়েটারে যেতে হতো। তখন ট্রেন স্টেশন আমার থাকা হয়েছে। এটা আমার পরিবার জানে না। তোমার বয়স কত এখন? আমার বয়স 26। ওয়াও, তো এটা কত বছর আগে কথা? এটা 21-22 এর দিকে। ইভেন আরেকটা সুন্দর একটা জিনিস আছে যেটা আমি সবসময় মিস করি। আমি উত্তরা থেকে আমাদের ফ্লোর হচ্ছে আপনার কোথায় কাটাবনে। প্রতিদিন তখন বিকাশ গাড়ি ছিল, তখন হচ্ছে মেট্রো রেলের কাজ চলছে, তারপর হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলছে। তখন প্রায় 3 ঘন্টা জ্যাম থাকতো। আমার ক্লাস থাকতো আবার 8টায়, 1টা 2টা 3টে বেজে যেত। ইভেন গেট বন্ধ করে দিত। রাতেও বাসায় আমি যে উঠতে পারিনি, রাস্তায় থাকতে হয়েছে। পরের দিন আবার ক্লাসে, সকালে গিয়ে চেঞ্জ করে আবার ক্লাসে। তুমি যে রাস্তায় থেকেছো, তোমার খাওয়া দাওয়া, তারপর তোমার এটা সিকিউরিটি। ফ্যাক্ট না, আমি বাদাম খেতাম 10 টাকা হয়ে যেত। সো এই স্ট্রাগলটা কেন করেছো যে তুমি জানো? ফোকাস লক একদম লক। আর তখন সাইমultaneously তুমি থিয়েটারে কাজ করতে? হ্যাঁ, তখন থিয়েটারে কাজ করতাম আর পাশাপাশি অডিশন দিচ্ছি। অডিশনের পর অডিশন। আমার জীবনে অনেক ব্যর্থতা আছে, সত্যি কথা বলতে এটাই। আমার জীবন তো এখনো শেষ হয় নাই, না, তুমি তো আমার মাত্র শেষ 26, আরো বাকি আছে। আমার বয়স এখন 30। আমি মনে করতাম ইভেন 29 যখন ছিলাম, আমার মনে হতো যে আমি জীবনে তো অনেক কিছু করছি বা অনেক স্ট্রাগল হয়েছে, বাট যত বড় হবা তত বুঝবা যে শেষ হয় নাই, শেষ হবে না, এবং তোমার সবসময় রুখে দাঁড়াতে হবে। বাট আমি আপনার অনেক বড় ফ্যান, আমার ভালো লাগে আপনার। থ্যাংক ইউ। এটা ক্যামেরার সামনে বলছি বলেই কিন্তু না, এটা আমার আগে থেকেই। তবে আগে আমি আপনার অনেক কন্টেন্ট দেখেছি, কিন্তু রাকিন আফসারকে আমি আবিষ্কার করতে পারিনি। যখন আমি স্টার যখন হচ্ছে স্টার হান্ট এক্সট্রা, তখন আপনাকে নতুন ভাবে আবিষ্কার করলাম, যে তখন আরো মনোযোগ দিয়ে দেখতে শুরু করলাম যে না, আমাকে স্টাডি করছো তুমি। স্টাডি করেছি। সো স্টাডি করে কি মনে হয় কিরকম আমি ক্রিয়েটর, মানে কন্টেন্ট ক্রিয়েটর? না, অবভিয়াসলি আমি কন্টেন্ট ক্রিয়েটর। না, সবাই কন্টেন্ট ক্রিয়েটর না। মানুষের কিরকম, মানে কি অবজার্ভ করলাম? না, ভালো লাগে। আমি এখন অবজার্ভ করতে গেলে তো অনেক সময় পার হয়ে যাবে। আচ্ছা, তাই ওটার জন্য আরেকটা এপিসোড। খালি তোমরা আমাকে নিয়ে কথা বলবো, আমি চুপচাপ তাই শুনবো, প্রশংসা বা দুর্নাম যা থাকে। তো সূর্য, তুমি বলো, তুমি ওর তো অনেক স্ট্রাগল করলে এই বয়সে, তোমার কি এরকম স্ট্রাগল করতে হয়েছে বাই দ্য, মানে এই পর্যন্ত? তোমার বয়স কত, ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং? আমি মিথ্যাও বলতে পারো, উই ডোন্ট কেয়ার। গ্র্যাজুয়েশন শেষ করলাম। ও আচ্ছা। এখন কোন ইউনিভার্সিটি থেকে? আমি খুলনা থেকেই শেষ করেছি, ব্রজলাল কলেজ। আচ্ছা। এবং সম্প্রতি আমার ঢাকাতে আসা এমএসসির জন্য, এবং এখানে এসেই আমার থিয়েটারের সঙ্গে যুক্ত। এবং খুলনাতে থাকার সময়ও আমার প্রথম হাতে খড়ি হয় শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে, তারপর কলেজ থিয়েটার, এভাবে আস্তে আস্তে এগিয়ে যাই। এবং স্ট্রাগল বলতে সবার জীবনে মানে একটা ব্যাপার আছে যে পেছনের গল্প বা কিভাবে এসেছে। সব মানুষেরই স্ট্রাগল থাকে ডিফারেন্ট ফর্ম। কিন্তু আমি মূলত আমার প্রিয় মানুষ এবং আমার ভিতরকার ব্যথাগুলোকে আমি একটু ভিতরে রাখতে পছন্দ করি। তারপরেও বলবো যে আমি আমার পরিবারের একমাত্র সন্তান। সাগরের সঙ্গে হয়তো আমার অনেক কিছু মিল আছে, আবার অনেক কিছু ওর থেকেও অনেক কিছু বেশি আছে, যে পতন উত্থান, মানে এই ব্যাপারগুলো। কিন্তু ভালো এনজয় করি ব্যাপারগুলো। হ্যাঁ, অবভিয়াসলি বলতে তো তোমরা তো একজনকে আগে থেকেই ছিল, তো তুমি কি জানতো ওর স্ট্রাগল সম্পর্কে? না, কিন্তু স্ট্রাগল আছে এটা জানতাম। মানে এই ফার্স্ট টাইম হলো তুমি ওর সম্পর্কে জানলা? মানে হ্যাঁ, একদম। কি ফ্রেন্ড, এটা কোনো কথাবার্তা নাই? না, আমাদের জাস্ট দেখা হতো থিয়েটারে। আমাদের একটা জায়গায় হচ্ছে শিল্পকলা, তো নাটক করতে হলে আমাদের ওখানেই যেতে হতো। আচ্ছা, তো ওই দেখা হতো। কি রে দোস্ত, কি নাটক আজ তোদের? আমাদের এই তোদের কয়টায়, আমাদের এই কয়টায়। তাহলে আর অডিশন করা লাগতো এইসব নাটকের জন্য? না, এটা তো আসলে একটা নাটকের জন্য অডিশন হয়, মানে বলা যায় যে হয়। মানে এটা স্ক্রিপ্ট রিডিং হয় আপনার 2 মাস, তারপর হচ্ছে রিহার্সাল হয় প্রায় 2 বছর, তারপর একটা নাটক নামে, বিশেষ করে আমাদের গ্রুপে। ওয়েট, সো একটা নাটক, মানে মঞ্চে একটা নাটক নামতে হলো প্রায় 2.5 বছর লেগে যায়? আড়াই বছর প্রায় লেগে যায়। হোয়াট? হ্যাঁ, তো ওটা রিহার্সাল আছে, ওটা সবকিছু, মানে অনেক একটা লেন্দি প্রসেস। একটা এখন তো লাগে। এত পেশেন্স কোথা থেকে পাও তোমরা? সো তুমি ধরো রিডিং করতেছো, তুমি কখনোই জানো না যে এটা কখন করা হবে? না, এটা এক্স্যাক্টলি কোনো ওইভাবে কোনো টাইম ফ্রেম থাকে না, যখন কল দিবে তখন তুমি যাবে? না, রিহার্সালটা টাইম ইজ টাইম, রিহার্সালটা ভাইয়া। না, মানে ধরো নাটকটা যখন নামবে মঞ্চে, এটা আমরা জানি না কেউ। ওকে, দ্যাটস কোয়াইট ইন্টারেস্টিং। সো কি মনে করে তোমার স্টার হতে হবে এটা মনে হলো?
বিকজ তুমি নাট্য মঞ্চে অলরেডি কাজ করতেছো, এর আগে কোনো মিডিয়াতে কোনো এক্সপিরিয়েন্স আছে? ধারাবাহিকে কাজ করলাম সম্প্রতি। আচ্ছা। মামুনুর রশিদের চরণ ছুঁয়ে যাই। আচ্ছা, ওতে কি রোল ছিল? এখানে আমার সুনীল একটা ক্যারেক্টার করেছি, অ্যাডিক্টেড একটা ছেলে। আচ্ছা। এবং সে আস্তে আস্তে খুব অধপতনের দিকে যায়, রিহ্যাবে থাকে, তারপর ভালো একটা পর্যায়ে সে চলে আসে। ওকে, সো ইউ ডু হ্যাভ দ্য এক্সপেরিয়েন্স। আচ্ছা, সো স্টার হওয়ার রিজন? স্টার হওয়ার রিজন কি, মানে এটা তো হয়তো জোর করে হয় না, এটা হয়তো ভিতরকার একটা সুপ্ত ব্যাপার, আস্তে আস্তে বেড়ে ওঠে। আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি, আমার তো এদিকে আসারই কথা না। আমার মৌল নিয়ে, যৌগ নিয়ে আমার কাজ, আমার কোনটা আবিষ্কার, কোনটা রিয়াকশন, কোনটা কেমিক্যাল, এগুলো নিয়ে আমার কাজ। কিন্তু ভিতর থেকে মানে আমি দেখলাম কি, মানে এই ব্যাপারগুলো খুব কাজ করছে, যে আমার গানের দিকে টানছে, আমার আবৃত্তির দিকে টানছে, আমাকে অভিনয়ের দিকে টানছে, এবং আস্তে আস্তে এই ব্যাপারটাকে ধরে রাখার চেষ্টা করছি। আমি এটাতে আনন্দ পাই, আমি এখানে থাকলে খুব ভালো অনুভব করি। এবং স্টার বলতে কে কিভাবে নিবে আমি জানি না, তবে স্টার তো সবসময় আলো দেয়, এবং হাইড্রোজেনের একটা ফিউশন। তো তুমি নিজেকে বলতেছো তুমি একটা হাইড্রোজেন? প্রতিনিয়ত আমাকে পুড়তে হবে, আলো দিতে হবে, প্রতিনিয়ত জার্নি করতে হবে, তা না হলে ছুটে যাব হয়তো। আলোটা নিভে গেলে তো আমাকে আর কেউ দেখবে না। প্রতিনিয়ত জ্বালাতে পারবো বলেই আমি স্টার হওয়ার স্বপ্নটা দেখি। আচ্ছা, ওকে, সো আমি তোমাকে এখন একটা কোয়েশ্চেন করবো, যে তুমি যখন ডায়লগগুলো দিচ্ছ বা তুমি যখন কথা বলো, তোমার ভিতরে একটা ইমোশন কাজ করে। হ্যাঁ, মনে হচ্ছে যে তুমি খুব ইমোশনস নিয়ে একটা কথা বলতেছো, রাইট? বাট ডোন্ট ইউ থিঙ্ক যে তোমার ভিতরে তো অন্যান্য ইমোশনসগুলো আছে? হ্যাঁ, রাইট। তো অ্যাক্টিং এর ক্ষেত্রে যখন অডিশন রাউন্ডে যখন অ্যাক্টিং হয়েছিল, তখন তোমাকে কেন ইমোশনাল সিন দেওয়া হলো, বা কেন অন্য কোনো সিন কেন দেওয়া হয়নি? আচ্ছা, আমাকে বিকজ তুমি ন্যাচারালি তো ইমোশনাল হয়ে কথাবার্তা বলতেছো, এটা তোমার ন্যাচারালি আসে। হ্যাঁ, এটা বাট অন্য কোনো রোল দিলে পারবা? আমাকে অবশ্যই পারবো। আমাকে যেহেতু আমি এই প্রফেশনটা বেছে নিয়েছি, আমাকে অবশ্যই আমাকে চেষ্টা করতে হবে। কিন্তু আমাকে আমার ভালোবাসার দুঃখটাকে আমি নির্বাচন করেছিলাম, কিন্তু আমাকে বিচারক মণ্ডলী বলেছিল যে দুঃখটাকে সুখের মতো করে বলতে, ওইটাই বলতে হবে। কিন্তু আমি একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই, মানে হাস্যরস ব্যাপারটা আমার ভিতরে খুবই কম। আচ্ছা, হাস্যরস বলতে হলো কমেডি থিংটা, এটা খুবই, এটা আমি বুঝতে পারছি, বিকজ আমি নিজে কমেডিয়ান, তো আমি দূরের থেকে বুঝি যে কার মধ্যে ফানি বোনটা আছে, কার মধ্যে নাই। আমি বুঝতে পারছি এটা তোমার কাছে নাই, বাট তোমার অন্য ট্যালেন্ট আছে, একটু সফট ব্যাপার। তো এখন যদি সাগরের কাছে আসি, সাগর, জাজরা বলছে তোমার ভিতরে হিরোইজম যে জিনিসটা একটু কম আছে। হ্যাঁ, ডু ইউ এগ্রি? আই এগ্রি। সো এগ্রি, সেটা একদিক থেকে। সেটা হচ্ছে মানে আমি যদি আমার বাহিরের দিক যদি চিন্তা করি, তাহলে মানে বলা যায় বাহিরের দিক বলতে যে আমি যে হাঁটছিলাম তখন একটু পুজো হয়ে বা একটু ইয়া হয়ে হাঁটছিলাম, যে একটা হিরোর যে একটা ব্যাপার আছে, যে সামনে পৌঁছা করে ওই ব্যাপারটা। এখন আমি যদি আপনার ভিতরে কথা বলতে চাই, অবশ্যই আমি হিরো, আমি বিশ্বাস করি আমি হিরো না হলে তো এই পর্যায়ে আসা সম্ভব হতো না আমার। বাট ডোন্ট ইউ থিঙ্ক একটা নিজেকে যদি হিরো মনে করো, ওইটা তোমার বডি ল্যাঙ্গুয়েজে আসবে না? ওদের অবশ্যই আসবে। তো ওইটা তোমার আসতেছে না কেন, কি মনে হয়? না, সেদিন একটু আমি নার্ভাস ছিলাম বটে। আর আমাকে যে জাজটা বলেছিলেন যে হিরোর মতো হেঁটে আসো, তো এটা একটু ভয়েরও কারণ ছিল। আমি ভাবছিলাম যে না, এইটা হাঁটতে না পারলে হয়তো বা বাদ দিয়ে দিবে কিনা, তো এটা একটু কাজ করছিল। তুমি হিরোর মতো এখন বসো তো দেখি। ভাই, আমাকে কি হিরোর মতো লাগছে না এখন? মানে আপনার মনে হচ্ছে? আমি কমেন্ট করবো না, আমি তো জাজ না, তোমাকে আমি জাস্ট বললাম যে হিরোর মতো বসতে। না, আমি তো প্রথমে ভেবে নিয়েছি যে আমি হিরোর মতোই বসবো, সেভাবেই বসে আছি। এই যে আচ্ছা, মনে হচ্ছে না? নট এন্টায়ারলি, ইফ আই বি অনেস্ট। আচ্ছা, বাট তুমি অনেক স্মার্টলি বসছো, বাট নট লাইক হিরো। আচ্ছা, ওকে। ওটার মধ্যে একটু আছে, কারণ ও ভাইয়া তো আমি তো পাঞ্জাবি পরে আসছি। সো ডু ইউ থিঙ্ক যে হিরোরা পাঞ্জাবি পরলে বসতে মনে হয় না হিরো? না, সেটা নয় আসলে, মানে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ইদার একজন লেখক, বা খুবই গুণী একজন অ্যাক্টর, যেভাবে বসে ওভাবে, বাট নট, এটা তুমি আপনি বাট নট হিরো।
ইজ মাই পার্সোনাল অপিনিয়ন। না আমি হিরো হতে চাই না ভাইয়া। বাট এই পুরো শোটাই তো হিরো না হিরো ভাই একদিনে তৈরি হয় না, এটা ভুল। হিরোকে ধারণ করতে হয়, হিরো একটা প্রসেস। হিরো একদিনে তৈরি হয় না, স্টার 3 মাসে তৈরি হবে না ভাইয়া। হিরো তৈরি হতে হলে আপনাকে প্রসেসে যাইতে হবে, আপনাকে ধারণ করতে হবে, তবেই আপনি হিরো। আমি অভিনেতা হতে চাই, যদি আমি স্টার হই দেন স্টার। আমি ওই স্ট্রাগলটা করতে চাই, ওই ধারণ করাটা করতে চাই। আচ্ছা, আমি সব চরিত্র খেলতে চাই, এইটা আমি করতে চাই। বাট দেয়ারস আ সেইং কল্ড ফেক ইট টিল ইউ মেক ইট। আচ্ছা, এটা মানে জানো? না, ফেক ইট টিল ইউ মেক ইট মানে হলো যতক্ষণ পর্যন্ত তুমি না পারবা ফেক করো। আচ্ছা, টু বিকাম এ রিচ, ধনী হওয়ার জন্য তোমার ধনীর মতো বিহেভ করতে হবে, তোমার হ্যাবিট থাকতে হবে, রাইট? সো ওটাই বলে। সো এখন যদি তোমাকে আমি বলি তুমি অ্যাক্টর হতে চাও, বা তোমাকে আমি হিরোইজমে বললাম তুমি এখন অ্যাজ অ্যান অ্যাক্টর হিরোর মতো বসতে পারলা না, হিরোর মতো চলতে পারলা না, তাহলে সেখানে তোমার অ্যাক্টর হিসেবে তোমার ব্যর্থতা ওখানে চলে গেল না? এটা মানি, কিন্তু আপনার কাছে সেটা অ্যাক্টিং ইজ দ্য বেস, তারপর হিরো বা স্টার। বাট ডু ইউ এগ্রি যে অ্যাক্টর হিসেবে তো তুমি ফেক করতে পারো অ্যাজ এ হিরো, তো অ্যাজ অ্যান অ্যাক্টর হিরোর মতো বসো তো দেখি। না, অ্যাজ অ্যান অ্যাক্টর হিরো ও যতভাবেই বসুক, কারণ আমি তো পাঞ্জাবি পরে আসছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যাও, আজকে পাঞ্জাবি পড়ছো বলে আমি মাফ করে দিলাম, বাট তোমাকে সুন্দর লাগতেছে। আচ্ছা স্বাগত, আমাকে বলো, তুমি তো লাইফে অনেক অডিশন দিচ্ছ মনে হয় না? মানে কখনো কি মিডিয়াতে অডিশন দেওয়া হয়েছে? মিডিয়াতে? তো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন লাইক নাট্যমঞ্চে যে কাজ করো বা ক্যামেরার সামনে কাজ করা, ডিফারেন্সটা কি? লেন্স আপনার থিয়েটার লেন্স থাকে না, যখন ডিরেক্ট অডিয়েন্স থাকে। হ্যাঁ, ডিরেক্ট অডিয়েন্স থাকে, লাইভ জিনিসটা। আর কি কোনটা বেশি এনজয় করো? দুটাকে ব্যালেন্স করে যে চলতে পারবে সেই তো করতে পারবে। আচ্ছা, তো আমাকে এখানে একজন ইনফরমেশন দিয়েছে যে তোমার, এটা আমি এগ্রি করি না একদমই, আচ্ছা, বাট যেহেতু জাজরা বলেছে, সেটা বলেছে তোমার ডায়ালগে, তোমার কথাবার্তা একটা আঞ্চলিকতা আছে। আচ্ছা আচ্ছা, সো ডু ইউ থিঙ্ক এটার জন্য তোমার বাদ পড়ে যাওয়ার রিজন থাকতে পারে? আমি জানি না ভাইয়া, আমি এইভাবে চিন্তা করি না। আমার কথা হলো যে মানুষের ডায়ালেক্ট বাংলাদেশে, কিন্তু আমি তোমাকে একটা এক্সাম্পল, এটা আমি আজকে দর্শকের উদ্দেশ্যে আমি জিনিসটা বলবো, আমি জানি না আপনারা এই জিনিসটা কিভাবে নেবেন। এই জিনিসটা নিয়ে আমি খুব সিরিয়াস থাকি সবসময়। বাংলাদেশে একটা সমস্যা কি, আমরা কেউ আঞ্চলিক ভাষায় কথাবার্তা বললে আমরা নিজেদের মানে অন্য মানুষ থেকে মনে করি নিম্ন ক্লাস নাই, আনস্মার্ট। বা আপনি যদি লন্ডনে যান বা বিদেশে আমেরিকাতেও যান, সবার অ্যাকসেন্ট কিন্তু সেম থাকে না, সবার ডায়ালেক্ট কিন্তু সেম থাকে না। স্পেশালি লন্ডনে কিন্তু এটা আপনি দেখবেন। আপনি যদি কখনো বিদেশে যাওয়ার যদি আপনার ভাগ্য থাকে, তাহলে আপনি দেখবেন যে ইভেন যে কোনো কান্ট্রিতে যান, ইভেন ইন্ডিয়াতেও কিন্তু কোনো কান্ট্রিতে কিন্তু একই কোন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কেউ কথা বলে না। যেই অঞ্চল থেকে আসবে তার একটা নিজের ডায়ালেক্ট থাকে, তার একটা অ্যাকসেন্ট থাকে। এইটাকে আমার বাংলাদেশে যে কেন মনে করি যে দিস ইজ, ও আঞ্চলিক ভাষায় কথা বললে দিস ইজ আনস্মার্ট, শুদ্ধ ভাষায় কথা বললে দিস ইজ স্মার্ট, এটা আমার কনসেপ্টে একদম, এটা ছোটবেলায় আমিও মনে করতাম যখন আমার বয়স ছিল 9-8, বিকজ তখন আমি মানে বাহিরের দেশে যাইনি। বাট যখন আমি অন্যান্য কান্ট্রিতে আমি ঘুরেছি, আমি অনেকগুলো কান্ট্রিতে, প্রায় 30টা মতো কান্ট্রিতে গিয়েছি আলহামদুলিল্লাহ, আমি কোথাও দেখি নাই, আমি যখনই আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি, একই সেম কান্ট্রি, তাদের ডায়ালেক্ট ডিফারেন্ট, তাদের অ্যাকসেন্ট ডিফারেন্ট। ইভেন আপনি হলিউডে কিন্তু অনেক অ্যাক্টার্সে দেখবেন যে একই কান্ট্রি থেকে আসে, বাট ডায়ালেক্ট কিন্তু ডিফারেন্ট থাকে, রাইট? ব্রিটিশ অ্যাকসেন্টের বেশি করা যায়, বোঝা যায়, অস্ট্রেলিয়া অ্যাজ ওয়েল। বাট তারা কি হলিউডে কাজ করতেছে না? একদম এক্স্যাক্টলি। তো আমাদের বাংলাদেশে ক্লাসিজমটা বেশি। ক্লাসিজম মানে হলো আমরা শ্রেণী ভেদ করে মানুষকে জাজ করি, যেটা আমি একদমই পছন্দ করি না। ঠিক আছে, তোমার মেন্টালিটি দিক দিয়ে হলো তুমি তোমার ক্লাসিজমটা দেখাইতে পারো যে ওর মেন্টালিটি অনেক খারাপ, সো নিচু ক্লাসে বিলং করতে পারে, এভাবে ঠিক আছে, এটা আমি মানতে পারি। বাট কে একজন দেখতে কিরকম, কিভাবে কথা বলতেছে, ব্রো, আমি এরকম অনেক মানুষ চিনি যারা অনেক কোটিপতি, আমাদেরকে কিনে খেয়ে ফেলতে পারবে, ওরা কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলতেছে, ওরা আবার ইংলিশও খুব ভালো। সো আই ডোন্ট ফিল লাইক দিস ইজ আ থিং। এখন জাজরা যদি বলে থাকে, আই এম সরি জাজ, আমার মনে হয় না যে আঞ্চলিকতার জন্য কেউ বাদ পড়ে যাবে, এটা আমি না, সেটা আমাকে একবার বলা হয়নি, কিন্তু যদি বলতো যে না, দিস ইজ, আমি আমার নিজে থেকে বলে নিই। আচ্ছা, আই ফিল ভেরি স্ট্রংলি অ্যাবাউট, কারণ এটা বললে আমি হয়তো নিজেকে আরো শুধরাতে পারতাম বা আরো বেশি বের করতে পারতাম। ডায়লগে দেওয়ার সময় কি তোমার আঞ্চলিকতাটা চলে আসে নাকি তুমি বিকজ ডায়লগ দেওয়ার সময় তোমাকে যেই ক্যারেক্টারটা প্লে করতে হবে, ওইটা তো আঞ্চলিকের ক্যারেক্টারই ছিল, আঞ্চলিক ক্যারেক্টারটা ছিল। হ্যাঁ, বগুড়ার একটা আঞ্চলিক অ্যাকসেন্ট ছিল, আচ্ছা, এন্ড তুমি ইউ ব্লেম ইয়োরসেলফ
প্লিজ সূর্যটা করো না। ফর সাম রিজন আই ফিল লাইক ইউ ব্লেম ইয়োরসেলফ, এন্ড তোমার ভিতরে এমন একটা জিনিস আছে যে যেটা দুনিয়াতে যা যা হয়ে যায় ইটস আনফেয়ার। নতুন যাত্রা শুরু, এখন অনেক কিছু হয়তো ভুল মনে হবে, অনেক কিছু সঠিক মনে হবে, এভাবে ঠিক ভুল হতে হতে তো ঠিক হয়ে যাবে। এবং যেহেতু আপনাদের কাছে এসেছি এবং নিজেকে সঁপে দিয়েছি, এটা তো দেখার দায়িত্ব আপনাদের এবং আমারও দেখার দায়িত্ব নিজেকে, যে কতটুকু আমি ইমপ্রুভ করব নিজেকে। তুমি ছাড়া তো আরো 39 জন মানুষ আছে, রাইট? কন্টেস্টেন্ট, কাকে তোমার বাদ দেওয়া উচিত মনে হয়? আমার মনে হয় কাকে বাদ দেওয়া, যদি সম্ভব হয় অযোগ্যকেও সুযোগ দেওয়া উচিত। ভাই কাকে বলছি আমি বলি নাই যে আমি আলাদাভাবে হয়তো কারো নাম নিতে পারবো না, কারণ প্রত্যেকটা মানুষ, সবাইকে নাম মনে আছে? হ্যাঁ, প্রত্যেকটা মানুষ আমার খুবই কাছের মানুষ হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ। এখানে কারো উপর কোনো রাগ নাই। রাগ লাগা রাখবে না তো। ধরো তুমি আমাকেও বলতে পারো যে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি ভালো না, বলতেই পারো। সো তোমার কাছে এমনও মনে হতে পারে যে রাকিন আফসারের এই প্ল্যাটফর্মটা পাওয়া উচিত না, আমি ওকে উইথ দ্যাট। সো তুমি এটা বলতে পারো, এটা একটা ধারণা, রাইট? তো এটাই আমি বলতেছি যে এরকম কারোর উপর এরকম ধারণা আছে যে মনে হয় যে না ও ডিজার্ভিং না? না, এরকম আমার কোনো ধারণা নাই। আচ্ছা, তুমি কি মানুষের সাথে খুবই ইজিলি মিশে যেতে পারো? চেষ্টা করি খুব, তবে তোমার মন ভালো, এটা আমি বুঝতে পারছি। একটু টাইম লাগে। আমি যদি আপনাকে ভালোবেসে ফেলি, আমি হয়তো এই জীবনেও আর আপনাকে ভুলবো না। সাগর, মনে করো ও হলো ফার্মেসিতে জব করে, সূর্য, ঠিক আছে? এখন তোমার এমন একটা জিনিস কিনতে হবে, আমি নাম বলতে চাচ্ছি না, এখন বুঝে ফেলছো। তুমি এখন না নামটা ইউজ করে ওকে কিভাবে বুঝাবা, কি লাগবে তোমার? স্মার্ট আছে ছেলেটা। এখন তুমি এটা অ্যাক্ট করো, তুমি কাস্টমার, ও হলো ফার্মেসি বিক্রেতা। তুমি কি বুঝতে পারছো কি কিনতে চাচ্ছে, যেটা তো লজ্জা পাচ্ছে? তো এটা এখন অ্যাক্ট আউট করে দেখো। নাম বলতে পারবা না, ইঙ্গিতও দেওয়া যাবে না। ইঙ্গিত দেওয়া যাবে না? না, বিকজ এখন কিন্তু টেলিভিশনে এটা হচ্ছে। সো এমন ভাবে ইঙ্গিত দিতে পারবা যেটা হলো নট ব্যাড। হ্যাঁ, খুলে কথা বলতে হবে, বুঝি না। বললাম যে জ্বরের ওষুধ এসপাস আছে? আচ্ছা থাক ভাইয়া। বলছিলাম যে মানে ডিউরেশন ভালো, একটু শান্তি শান্তি ফিল দেয় আর কি, কদিন ধরে একটু, সেটা কি পাওয়া যাবে? এই মামা কি বলে দেখো তো। মানে আপনার কাছে কোন ব্র্যান্ডটা ভালো আছে? আপনি একটু রং বিহেভ করেন কেন কাস্টমারের সাথে? একটু ভালোভাবে ব্যবহার মানে বুঝলাম না কি চান আপনি, আপনি ক্লিয়ার করুন। মানে ওই যে সুখটা আর কি, ওই যে ওই পাশে যে টাঙ্গানো আছে সুখ, শান্তি জিনিসটা আর কি। সুখ, হ্যাঁ শান্তি, মানে শান্তি তো প্রয়োজন। সবকিছু করি আমরা, একটু শান্তি তো দিন শেষে প্রয়োজন। ভাই ওইটার নাম পড়েছেন? ওটার গায়ে মানে কি আঁকানো দেখেছেন? আমি আদতে একদম ভদ্র ফ্যামিলির সন্তান, আমি একটু নাম প্রকাশ করতে যাচ্ছি না, সুখটা একটু লাগবে, মানে শান্তি জিনিসটা। তো এইগুলো বলতে ভাই আপনি লজ্জা পান? আমার কোনো এক্সপেরিয়েন্স নাই। জায়গা মতো আপনি কি করবেন? জায়গা মতো এই মামা ওরে একটা বাগ দাও। আচ্ছা হয়েছে, ওকে, থ্যাংক ইউ। আমি বেশি কন্টিনিউ করতে চাচ্ছি না, বিকজ জিনিসটা খুবই অন্য ডিরেকশনে চলে যাবে, ইনসেনসিটিভ হয়ে যেতে পারে। বাট ইয়া, ভালো করছো, তুমিও ভালো করছো। আচ্ছা এখন সাগর, তোমাকে যদি আমি আস্ক করি, ধরো তোমাকে এই কম্পিটিশন থেকে, কম্পিটিশন না, তোমাকে বলা হলো একটা মুভি অফার দিল, টাকা অফার করলো, তুমি কি এখন কম্পিটিশনটাতে থাকবা নাকি ওই মুভি কাছে চলে যাবা? মুভির কাছে চলে যাবো। মুভি ওয়াই? কম্পিটিশনে থাকবো না, কারণ আমি বুঝে গিয়েছি যে আমার একটা প্রথম থেকে ইচ্ছা ছিল যে এই কয়জনের মধ্যে আমি কতটুকু সেরা। বা ইউ আর দ্য অনলি পারসন হু সেড দ্যাট, জানো? সবাই বলছে যে কম্পিটিশনে থাকবে, না তুমি একাই বলছো যে সত্যি তো এটা। আমি মুভিতে চলে যাব, কারণ এই মুভির জন্য তো আমার এত বছর সাধনা, তো মুভিতে যাব। মুভিতে কোন টাইপের রোল করতে তুমি নিজেকে দেখতে চাও? অবশ্যই হিরো। আপনি বলেছেন আমি হিরো বলে একটা থাপ্পড় মারো, একটা যে প্যারালাল, তুমি আগে হিরোর মতো অ্যাক্ট করো। না ভাইয়া, হিরো না, যে ক্যারেক্টারটা দর্শককে একটু হলে নাড়া দিবে। আচ্ছা, মানে এক সেকেন্ড হোক, একটা ক্যারেক্টার যেটা অনেক ইম্প্যাক্টফুল হবে, ইমোশনাল, যেটা হচ্ছে এক সেকেন্ড যদি হয়, এক সেকেন্ড হলেও। হ্যাঁ, ইউ নো আই সে দ্য সেম থিং। আমি এটা বলি, জানো, আমার কথা হলো যে আমি অনেক মুভি স্ক্রিপ্ট পাই, বাট আমার পছন্দ হয় না। তো আমার কথা হলো যে এরকম একটা ক্যারেক্টার হবে যেটা হলো এক সেকেন্ড হলো ইমপ্যাক্ট করতে পারে। একদম তাই, আই গেট ইট। রিসেন্টলি একটা ওয়েব ফিল্মও করেছি, যেটা হচ্ছে আবার প্রেজেন্সি খুবই কম, কিন্তু কি রোল ছিল ওখানে? হচ্ছে বন্ধু, 6 জনের মধ্যে একজন বন্ধু যে হচ্ছে মারা যায়, তো ওকে নিয়েই গল্পটা যায় আর কি।
এটা খুবই ভালো লেগেছে। ওকে, এন্ড তুমি একটা বন্ধু প্লে করেছিল। বন্ধু, ও খুবই অ্যাক্টিভ একটা ছেলে। ও যখন যায় ও সবকিছু প্ল্যানিং করে। তো ও যখন মারা গেল পুরো টিমটাই লবণের মতো গলে গেল। অবশ্যই ইমপ্যাক্টফুল না এটা? হ্যাঁ, না না, তোমার রোলটা, তুমি কি মারা যাও? হ্যাঁ, ও তো তোমার অ্যাক্টিংই করতে পারে, ও তো ওই যে বললাম প্রেজেন্স খুবই কম। আচ্ছা, তোমাকে কেন তাহলে ফার্স্ট টাইম মেরে ফেললো? ইজ ইট বিকজ ইউ আর ব্যাড এট অ্যাক্টিং? আমি জানি না আসলে, ডিরেক্ট তুমি জিজ্ঞেস করো নাই যে ভাই আমি তো অ্যাক্টর, আমাকে কেন মেরে ফেললেন? আমার তো অ্যাক্টিং এ কোনো ইয়ে দিল না। ইভেন আমি রাইটারকেও জিজ্ঞেস করেছি যে কেন, বলতে আমার মনে হয়েছে তুমি ওই অ্যাক্টিংটা খুবই ভালো পারবা। মরার অ্যাক্টিং ভালো পারবে? মরার অ্যাক্টিং তো যে কেউ। খুবই ডিফিকাল্ট। 3 মিনিট ধরে আপনার নিঃশ্বাস বন্ধ করে থাকতে হয় পানির মধ্যে। ইভেন শর্টে যাওয়ার আগে 30 মিনিট পর্যন্ত পানির মধ্যে ডুবে থাকা। কেন? আমার চামড়া সাদা হতে হবে, একটা আস্তরণ পড়তে হবে পানির। এটা ডিফিকাল্ট ভাই, এটা সহজ না। আমার জন্য সবচেয়ে ডিফিকাল্ট কি জানো? মানে ইফ আই প্লে আ ডেড পারসন, আমার হাসি চলে আসে। এটা ঠিক, এটা ঠিক। ঠিক না? তোমাদের এরকম হয়? তুমি কোনো ডেড বডি প্লে করছো? আমি লাস্ট কবর একটা নাটকে সেখানে প্লে করেছিলাম আত্মা। তুমি প্লে করছো? আমি আত্মা প্লে করেছি, তবে খুব চমৎকার একটা। তোমাকে কি ট্রান্সপারেন্ট বানাই দিছে টিভির সামনে? কি করছো মানে? আচ্ছা, হ্যাঁ। এখন প্রথমে নীরব থাকতে হয়, ওকে, এবং শরীরটা ফিক্সড থাকতে হবে। ওকে, এবার আমার সামনে ধোয়া হচ্ছে, আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে, মানে এদিকে আমার নড়াও যাবে না। খুব কষ্টকর একটা ব্যাপার, কিন্তু পরে ডায়লগগুলো আসলে খুব মজার একটা ব্যাপার। আমার একটা খুব ভালো লাগছে যে তুমি অনেক কঠিন কঠিন বাংলা ওয়ার্ড ইউজ করো, সুন্দর সুন্দর। ও বাংলাতে অনেক ভালো। ইউনো, এখানে এখনকার যুগে কিন্তু সবাই আইএলটিএস নিয়ে করতেছে। তুমি কিন্তু কম্পিটিশন হিসেবে কিন্তু বাংলা আইএলটিএস কিন্তু স্টার্ট করতে পারো। নাম সেইং ইট, না ওয়েট, তুমি বাংলা কোর্স করো। তোমাকে একটা বিজনেস আইডিয়া দিয়ে দিলাম। তুমি জানো কোর্স সেল করলে কত টাকা মানুষ পায়? ইউ হ্যাভ নো আইডিয়া। অনেকে কিনবে, কিন্তু আমি নিজে কিনবো, বিকজ আমরা সবাই বাংলা বলতে পারি, বাট শুদ্ধ বাংলা, সুন্দর সুন্দর ওয়ার্ড আমি অনেকেই পারে না। ইভেন যারা কমেন্ট বলে যে শুদ্ধভাবে বলবো, ওরাও অনেক শুদ্ধ ভাষায়। আমি চেষ্টা করি, কিন্তু আপনি যতটা সুন্দর বলছেন হয়তো অতটা না। তো আমার কাছে মনে হয় যে আমাদের জেনারেশনের শুদ্ধ বাংলাটা জানাটা উচিত। মানে নট লাইক ওই যে আমি সুন্দরভাবে কথা বলতেছি এরকম না, কিছু কিছু ওয়ার্ড, এই যে অনর্গল করে পানি ঝরতেছে, আপনার তো শুনতেও কিন্তু খুব ভালো লাগে। কিন্তু অ্যাকচুয়ালি আপনার তো ইংলিশ মিডিয়াম না? আমি বোথ বাংলা মিডিয়াম এন্ড ইংলিশ মিডিয়াম। উত্তরা, এটা লোকেশন দিয়ে তুমি কি করবা? ডাজ ইট ম্যাটার? না, স্কুল ছিল, ওটা নিয়ে কথা বলতে চাই না। ওকে, বলো মানে এটা কেন, এটা বিষয়টা। হ্যাঁ, মানে লোকেশন দিয়ে তুমি কি করবা বলো? স্কুল দিয়ে কি করবা? না মানে আমি বাংলাও ভালো না, ইংলিশও ভালো না। যাও, বলে দিলাম। আমি ইংলিশ পারি, বাংলা পারি, বাট আমি কোনোটাতেই প্রপার পারি না। আমি বাংলা বলতে গেলে আমার ইংলিশে ট্রান্সলেট করতে হয়, আবার ইংলিশ বলতে গেলে বাংলাতে ট্রান্সলেট করতে হয়। তাও আমি কি নিজেও জানি না। এটার জন্য আমি কমেডিয়ান, এই কারণে আপনি অসাধারণ। না, বাট আমার খুবই ইচ্ছা হলো সুন্দর বাংলা, কারণ আমি তো ধরো এই যেরকম ইন্টারভিউ করি, যখন তোমাদের মতো কন্টেস্টেন্টদের কিছু কিছু প্রতিভা দেখি, আমার নিজেকে অনেক মনে হয় যে ওদের আছে, আমার নাই। ইউ নো, সো আই ফিল, আমি সবাইকে এটাই বলি যে শিখাবা, বুঝছো? সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে পাশাপাশি। কোর্স করলে কিন্তু অনেক মাল্টিবিলিয়ন যদি ডলার হয়ে যায়, তখন আমাকে কিছু কমিশন দিয়ে দিও আর কি। একদম। তো তোমার এই অ্যাক্টিং ছাড়া কি প্রতিভা আছে মনে হয় তোমার? আবিষ্কার করতে পারিনি ভাই। আবিষ্কার করতে পারো নাই কেন? জানি না আমি আসলে। তুমি গ্রাজুয়েশন তো তোমার ডান, রাইট? কি সাবজেক্টের উপর পড়ালেখা করেছো? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখন আপনি কি প্রশ্ন করবেন সেটা আমার জানা হয়ে গিয়েছে। কি প্রশ্ন করবো বলো? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এত ভালো একটা সাবজেক্ট, তুমি একটা ভালো। আমি জীবনও বলবো না ভালো একটা সাবজেক্ট, বিকজ আমি আইটিতে এনরোল করেছিলাম। আমি 3টা সেমিস্টার পরে চলে গেছি, বিকজ ব্রো যারা করে তাদের হলো কোনো সোশ্যাল লাইফ থাকে না, ঠিক না? সারাদিন ইদা কম্পিউটারের সামনে, নাহলে পড়ালেখার সামনে। সো আমার বেসিক্যালি এই যে মানে বড় হয়ে গেছি, এখনো পড়ালেখা করতে হবে, আমার এগুলো পছন্দ না। বাট এনিওয়ে, আমরা শো একদম লাস্টে চলে আসছি। থ্যাংক ইউ সাগর অ্যান্ড সূর্য। বাট আমরা পাহাড়কে খুব মিস করেছি, আজকে পাহাড় আসতে পারলো না। মানে 2টা ছেলে আসছে, 2টা ছেলেই ফার্স্ট এপিসোডে কিভাবে যে ব্ল্যাক পরে আসছে আই ডোন্ট নো। জানি না আসলে, জানি না মিলে গেছে। সমস্যা কি, তুই কেন ব্ল্যাক পরে আসছিস? আরে তোমার অ্যাক্টিং করা লাগবে না, তোমার অ্যাক্টিং অনেক ভালো পারো। ঠিক আছে, থাক, আমাদের শো শেষ করতে হবে। ধন্যবাদ, টিল দি নেক্সট এপিসোড, বাই বাই। মানে এই তো গল্প করতেছি আমরা একসাথে সবাই মিলে।
তো একটা কথা আসবে, ওইটা নিয়ে আমি মানে একটা হাসির কথা আসবে, মানে হাসতে হাসতে একদম শেষ। আরেকটা আসবে ইমোশন, তো ওই ইমোশনের এক্সপ্রেশন দিব। তুমি জানো আমি তোমার জন্য কতদিন অপেক্ষা করেছি ভাই, এই অপেক্ষাটা না আমার বের হচ্ছিল না, মানে সারাদিন না করেছিলাম এটা এক্স্যাক্টলি কনস্টিপেশন মনে হচ্ছিল। ওটাই মনে হচ্ছিল। হ্যাঁ, সো ওরা কি মানে পারমিশন দিয়েছে নাকি তুমি চুরি করে আসছো? এটা কি ক্যামেরাতে বলার মতো একটা কোয়েশ্চেন? তাহলে তো কোথায় তুমি কোথায় আছো? এই প্রশ্ন তো হচ্ছে আচ্ছা বুঝতে পারলাম, ইতি চুরি করে আসছে। আমাদের থার্ড ইতিটা একটা চোর। খুঁজছে তোমায়